বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সাক্ষ্য আইনের একটা বিশেষ ক্লাস, গুরুত্বপূর্ণ ধারার ক্লাসগুলো করবো 101 থেকে যতদূর আমরা যাওয়ার প্রয়োজন অতদূর যাব। আজকে ব্যাখ্যামূলক কম হবে, এমসিকিউ এবং প্রশ্ন হবে এবং শর্টকাট আলোচনা করতে করতে দ্রুত চলে যাব। ঠিক আছে? সমস্ত ধারায় যে আলোচনা আর এখানে সবগুলো এক ধরনের ইম্পর্টেন্ট, অল্প করে আলোচনা করব। আজকে হজরত যে খাতা দিয়েছেন আর বাকিরা যে খাতা দিয়েছেন সে খাতার তুলনায় অতুলনীয়। ঠিক আছে? এখন আসেন 1872 সালের সাক্ষ্য আইনের 1 নং আইন, এই আইনের 3টে খণ্ডর আমরা এখন 3য় খণ্ডে অবস্থান করছি। প্রথম 2য় খণ্ড শেষ এবং 3য় খণ্ডের 101 থেকে শুরু হবে যতদূর যেতে পারি। এর মধ্যে আমাদের কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকস হালকা আলোচনা, ব্যাপক আলোচনা পূর্বে করছিলাম। তাহলে আসেন প্রমাণের দায়িত্ব। এই প্রমাণের দায়িত্ব কার উপর বর্তাবে, প্রমাণের দায়ভার কখন কার উপর বর্তাবে সেই বিষয় সম্পর্কে আলোচনা। যখন বলবে গত বছর এই প্রশ্ন আইছিল 101 থেকে শুরু করে 112 পর্যন্ত। তাহলে প্রমাণের দায়ভার কখন কার উপর বর্তাবে বুঝিয়ে লেখো। উত্তর হবে 101 থেকে 112, 10 পর্যন্ত দিলে হয়, 12 পর্যন্ত দিয়েন, 12 পর্যন্ত দিলে তো লস নয়। তাহলে প্রমাণের দায়ভার কখন কার উপর বর্তাবে, তখন 101 থেকে 112 পর্যন্ত দেবেন। বুঝে শুনে অল্প করে 1 লাইন করে লিখতে হয়, দুনিয়া ধরে লেখা লাগে না। এই যে আজকের একটা খাতা দেখলাম, সেই ভাই আমার সাথে আলোচনা করে বলছে আমি ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর তাহলে ব্যাখ্যামূলক আলোচনা করি। ব্যাখ্যামূলক লিখতে গেলে তো পুরো বই ধরে লেখা লাগে, তাহলে উনি ব্যাখ্যামূলক লিখতে গেছে, তাহলে এখন ওনার বিষয়, অত সময় আমাদের হাতে নাই। এখন আসেন প্রমাণের দায়িত্ব। যিনি কোনো বিষয়ের উপর দাবি করবেন, যে মামলার রায় আশা করবে, মামলার অস্তিত্ব প্রমাণ যিনি করতে চায় এবং অবশ্যই তাকেই প্রমাণ করতে হবে, এই বিষয়টা তাকেই প্রমাণ করবে। যিনি দাবি উপস্থাপন করবেন, যিনি রায় কামনা করবেন, কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করবেন এবং নির্ভরশীল যোগ অবস্থায় তিনি আইনানুগ অধিকার আছেন, এই ব্যক্তি এই প্রমাণের তার উপরই প্রমাণের দায়ভার বর্তাবে। তাহলে মনে রাখবেন প্রমাণের দায়িত্ব কার? যিনি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করেন, যিনি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করেন, নির্ভরযোগ্য আইনানুগ অধিকার, নির্ভরযোগ্যভাবে আইনানুগ অধিকার আদালতের রায় কামনা করেন এবং সেই বিষয়ের অস্তিত্ব অবশ্যই প্রমাণ করবেন সেই ব্যক্তি। তাহলে প্রমাণ করবেন কিভাবে? যার অস্তিত্ব তিনি দাবি করেন, নির্ভরযোগ্য সঙ্গে তিনি আইনত অধিকার রাখেন এবং আইনগত অধিকার। তাহলে প্রমাণের দায়ভার কখন কার উপর বর্তাবে? 101 থেকে 100 থ্রু লিখবেন, 12 পর্যন্ত চলে যাবেন। যে বিষয়ে যে রায় কামনা করে সে বিষয়ে কাকে প্রমাণ করতে হবে? মামলার বাদীকে প্রমাণ করতে হবে। যে বিষয়ে বা যে রায় কামনা করে সে বিষয় কাকে প্রমাণ করতে হবে? যিনি মামলার রায় কামনা করেন তাকেই প্রমাণ করতে হবে। প্রশ্ন, যে বিষয়ে যে রায় কামনা করেন সে বিষয়ে কাকে প্রমাণ করতে হবে? যিনি রায় কামনা করেন তাকে প্রমাণ করতে হবে। আসেন এবার 102 ধারায়, মামলার দায়িত্ব যার উপর ন্যস্ত থাকে, মামলার দায়িত্ব যার উপর ন্যস্ত থাকে। যিনি মামলা হেরে যায়, দুই পক্ষ মামলা করে, মামলা করার পরে দুই পক্ষের এক পক্ষই মামলার হাজিরা হয় না বা মামলার সাক্ষী শপথ দেয় না। এখানে আদালত এক পক্ষকে রায় দেয়, যে পক্ষ হেরে যাবে বা পরাজয় বরণ করবে ওই পক্ষ এই মামলা প্রমাণ করবে, যে তার কি সম্পত্তি সে প্রমাণ করবে। কারণ আদালত তার বসে থাকবে না মামলা নিয়ে, এটাই বলছে। তাহলে হেরে যাওয়া পক্ষ কখন মামলার করে রায় কামনা করবে? হেরে যাওয়া পক্ষ কখন প্রমাণ করবে? পরাজিত পক্ষ। প্রশ্নগুলো খেয়াল করেন। পরাজিত পক্ষ 102, সাক্ষ্য আইনের 102, পরাজিত পক্ষ কখন মামলার রায় প্রমাণ করবে? পরাজিত পক্ষ মামলাকে কখন পরাজয়, মামলা প্রমাণের কোন পক্ষ পরাজয় হলে সেই পরাজিত পক্ষ আবার মামলার রায় কামনা করবে বা দাবি করবে। আইনি আদালতে ব্যাখ্যা করেন, তখন এটি বুঝে দেবেন। উভয় পক্ষ যখন মামলা পরিচালনা, আদালত পরিচালনা করে, কোনো পক্ষই যখন রায় না দেয়, আদালত যে কোনো এক পক্ষকে রায় দেয় এবং যে পক্ষ পরাজিত হয় সেই পক্ষই মামলা কি করবে? প্রমাণ করবে। তাহলে পরাজিত পক্ষ বা হেরে যাওয়া পক্ষ কখন প্রমাণ করবে? প্রশ্ন, পরাজিত পক্ষ বা হেরে যাওয়া পক্ষ কখন মামলার রায় প্রমাণ করবে? বা কোনো পক্ষ যখন রায় প্রদান না করে, প্রশ্ন, কোনো পক্ষ যখন রায় প্রদান না করে তখন কোন পক্ষ মামলার সাক্ষ্য প্রদান না করে, কোনো পক্ষ যখন সাক্ষ্য প্রদান না করে তখন কোন পক্ষ এই মামলার রায় কামনা করলে সে কোন পক্ষ এটা প্রমাণ করবে? হেরে যাওয়া পক্ষ প্রমাণ করবে। সংক্ষেপে বলে যাই, শুনতে চান। এইগুলোই প্রশ্ন, ঘুরে পিছিয়ে মারবেন। নির্দিষ্ট বিষয়ের অস্তিত্ব যিনি দাবি করবেন,
নির্দিষ্ট বিষয় প্রিলি অ্যান্ড এলিবাই, অন্যত্র থাকার অজুহাত, আসামির অজুহাত, বা 111,000 মানে 11,000 প্রাসঙ্গিক। 103 103 বলছে যার নামে মামলা ঘটছে, যিনি অপরাধের দায়ে দণ্ডিত হবেন বা শাস্তি পাবেন, বা যিনি ফ্যাক্ট অ্যান্ড ইস্যু যে কাজটা করেছে ওই ব্যক্তি বলতেছে যে আমি এই ঘটনার সাথে জড়িত ছিলাম না, আমি ওইখানে ছিলাম না। তা আপনি যে ছিলেন না, আপনি যে অন্যত্র ছিলেন, এটা আপনিই প্রমাণ করবেন। আদালত বলছে কি, আর রিজাউল যে ক নামক ব্যক্তি খুনের সময় ওই উক্ত স্থানে অবস্থান করছিল না। আমি আদালতে যা বললাম, মহামান্য আদালত, আমি রিজাউল ওই দিন চুরি করার সময় আমি ওই খুলনা শহরে ছিলাম না। এই যে আমি ছিলাম না, আমি অন্যত্র থাকার অভিযোগ দায়ের করতেছি, এই বিষয়টা প্রমাণ করার দায়িত্ব আমার উপরেই, আসামির উপরেই। যে দাবি করবে, যে বিষয়টা উপস্থাপন করবে, প্রমাণ করার দায়ভার তার উপরেই বর্তাবে, তার উপরেই বর্তাবে। খেয়াল না বুঝলে বলবেন। প্রশ্ন এবং তার উত্তর। এখন আসেন 104, সাক্ষ্য গ্রহণযোগ্য করিবার জন্য যে বিষয় প্রমাণ করতে হইবে উহা প্রমাণের দায়িত্ব। মানে আপনি যে সাক্ষ্য দেবেন, আমি আদালতে সাক্ষ্য দেব। এখন এই সাক্ষ্য আদালত গ্রহণযোগ্য করার জন্য, আদালতকে গ্রহণ করবে কিনা গ্রহণযোগ্য করার জন্য আমাকে কি প্রমাণ করতে হবে? যে আমি যে বিষয়ে সাক্ষ্য দিচ্ছি, আমি মৃত্যুকালীন জবানবন্দি দিতে আসছিলাম। 104-এর সাথে 32-এর এক মনে রাখবেন, আমি মৃত্যুকালীন, যে ব্যক্তি মারা গেছে। প্রশ্ন হলো, আপনি যে সাক্ষ্য দিতে আসছেন, আপনার সাক্ষ্য গ্রহণযোগ্য করার পূর্বে আপনি যে বিষয়ে মারা গেছে, ওই মারা যাওয়া বিষয়টা আগে প্রমাণ করেন যে সে লোক তো মারা গেছে, তারপরে তার মৃত্যুকালীন জবানবন্দি আমি দিতে পারবো। আগে আমাকে প্রমাণ করতে হবে যে লোকটা মারা গেছে। তাহলে 104 বলছে সাক্ষ্য গ্রহণযোগ্য করিবার জন্য যে বিষয় প্রমাণ করতে হবে। কোন বিষয় প্রমাণ করব? সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য কোন বিষয় প্রমাণ করতে হবে? যে আমি যে বিষয়ে সাক্ষ্য দেব, সেই ব্যক্তি যে মারা গেছে সেই বিষয়ে প্রমাণ করতে হবে। তাহলে আমি যে বিষয়ে সাক্ষ্য দেব, সেই ব্যক্তি যে মারা গেছে সেই বিষয়টা আমাকে আগে প্রমাণ করতে হবে। তারপরে তার মৌখিক বিবৃতি আমি আদালতে উপস্থাপন করব। এরপরে আসেন 105, আসামির মামলা যে সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব। আসামির মামলা যে সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে তা কিভাবে প্রমাণ করবেন? এখন আসামি বলতেছে যে আমি যে ঘটনা এভাবে ঘটবে আমার জানা ছিল না, আমি রাগান্বিত ছিলাম, বা আমি অসুস্থ ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, বা আমাকে ওরা টোল করছে, আমাকে এই করছে। কিন্তু আমরা যে সাধারণ ব্যতিক্রম, আমরা যে 76 থেকে 95 পর্যন্ত সাধারণ ব্যতিক্রম পড়ি, এবং অধ্যায় হচ্ছে 76 থেকে 106 পর্যন্ত দণ্ডবিধি আইনে, ওই সাধারণ ব্যতিক্রমের মধ্যে যখন পড়ে যাবে, যখন বলবো আমি তো আসলে এই নেশাগ্রস্ত ছিলাম, এই নেশাগ্রস্ত যে আমি হয়েছি, আমি তো মাতাল ছিলাম। কিভাবে হয়েছিলাম? এই জয়, হজরত আর যেই লিটন আমাকে খাওয়াইছিল, নেশা করাছিল, যার কারণে আমি কাজের পরিণাম এবং পরিধি বুঝিনি। এই কথাটা প্রমাণ কিনা করবে? আমাকেই করার লাগবে, আমাকেই। আমি যেটা খুন করছি বা এক বাড়িতে আগুন ধরা ফেলছিলাম, আমার দ্বারা যেটা ক্ষতিকর সংগঠন হয়ে গেছে, এখন আমি বলতেছি আসলে আমার ওইটা আমি আমি ওটা জানতাম না, আমি না জানি করেছি। কেন জানতেন? আপনি তো সুস্থ মানুষ, কিন্তু আমার ওই নেশা করা হয়েছিল, অথবা আমি রাগান্বিত ছিলাম, আমি অসুস্থ ছিলাম, যার কারণে আমি মার্ডার করছি বা ওই ঘটনা ঘটা ফেলাইছিলাম। এই কাজ থেকে আপনি তালিকা করবেন। এই আপনি যে আপনার অপরাধ বা আমার অপরাধ যে সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে, এটা কে প্রমাণ করবে? ওই আসামি যে দাবি করবে, যে উপস্থাপন করবে, তাকেই প্রমাণ করা লাগবে। খুব সিম্পল, একের অধিকবার পড়বেন, তাহলে দেখবেন সহজ হয়ে যাবে। না পড়লেই কোনো কিছুই সহজ হয় না। আর একে অপরের সাথে আলোচনা করবেন, দেখবেন আপনার পড়া সবচেয়ে ভালো হয়েছে, আইন আপনি সবচেয়ে বেশি বুঝছেন। এই রিজাউল অনেক বয়স হলেও জুনিয়র 7 বছর 9 বছর 12 বছরের লোকের সাথে বিরতিহীনভাবে আলোচনা করতাম। কে কি বললো দেখার সময় যার সাথে আলোচনা করতাম সে কখনো আমার খারাপ বলতো না, পাশের লোক বলতো, সে বলতো না, কারণ তার আকাঙ্ক্ষা ছিল, আমার ইচ্ছা ছিল। আমি যাদের সাথে আলোচনা করছি গতবার আল্লাহর রহমতে সবাই প্রমোশন পাইছে, একজন পায় নাই, 3জন পায়নি, ভুল করছি, মিথ্যে কথা কখনো 3জন। একজন খুলনা জেলায় ছিল, এসএমপি সিলেট মেট্রোয়, আর একজন আছে ঢাকা মেট্রোয়, বাকিরা পাইছে। দেখ এখন আসেন 6 দ্বারা যে বিষয় বিশেষভাবে কারো অবগতর মধ্যে থাকে তা প্রমাণের দায়িত্ব। এখন এটা রেলের টিকিট বলে, 106 দ্বারা রেলের টিকিট, যে বিশেষ বিষয়ে যার অবগত থাকে ওই বিষয়ে তাকে প্রমাণ করে। রেলের টিকিট একসাথে 5 জন যাচ্ছেন, রেলের টিকিট করছেন, একসাথে 5 জন যাচ্ছেন, একজন কি করলেন, একজন হচ্ছে বললেন কি ওই টিকিট তো আমার কাছে নাই, টিটিতে আপনি দেখাতে পারলেন না, কত মানে টেনশন। তো টিটিকে আপনি দেখাতে পারলেন না, তখন টিটিকে আপনি প্রমাণ করবেন এই টিকিট আমার করা ছিল, আমাদের 5 আছে 10 জন আছে, 9 জন ওই বগিতে এখনো আছে, আমার কাছে দেয় নেই। তো
তো এই বিষয়টা আপনাকেই প্রমাণ করা লাগবে, যাকে ধরবে সেই পড়বে, মানে বিশেষ বিষয় যার অবগতর মধ্যে থাকবে এই বিশেষ বিষয় তাকেই প্রমাণ করতে হবে। দেখেন এটা 106 দ্বারা। 107-এ কি বললো? যে ব্যক্তি জীবিত বলে 30 বছর আছে, যে ব্যক্তি সমাজে 30 বছর জীবিত আছে ওই ব্যক্তিকে একজন মৃত বলে দাবি করছে, সে তো মারা গেছে। তাহলে সে যে মারা গেছে যে ব্যক্তি দাবি করছে, তাহলে তুমি প্রমাণ করো। আমরা তো জানি সমাজে ক নামক ব্যক্তি জীবিত, 30 বছর জানি সে জীবিত, ভালো মানুষ ঘুরতেছে, কিন্তু খ বলতেছে না ক মারা গেছে। তাহলে খকেই প্রমাণ করা লাগবে, ওই ক যে মারা গেছে আপনি আগে এটা প্রমাণ করেন। আদালত বলবে আপনি আগে ওকে প্রমাণ করেন যে ক মারা গেছে। এইটাই 107। 108-এ কি বলছে? 108-এ বলছে যে ব্যক্তি 7 বছর নিখোঁজ, এমসিকিউ ওই 30 বছর মনে রাখবেন, যে ব্যক্তি 30 বছর জীবিত, এমসিকিউ ওখানে আসবে। 108 হলো কি? যে ব্যক্তি সম্পর্কে 7 বছর কোনো খোঁজ খবর পাওয়া যায় না বা নিখোঁজ আছে, সেই ব্যক্তি যখন কোনো ব্যক্তি এসে বলবে না ও তো জীবিত আছে, ক নামক ব্যক্তি জীবিত আছে, খ আমি তো বলতেছি আমি দেখে আইছি হ্যান ত্যান, তখন লোকে বলবে কি, আদালত বলবে কি যে খ সাহেব আপনি তাহলে কাজ করেন, ক যে জীবিত আছে আমাকে আপনি প্রমাণ করেন, তারপরে আপনার কথাটা শুনতেছি। তাহলে দাবি করতেছে কি, আমরা সমাজে জানি 7 বছর সে নিখোঁজ আছে, কোথায় গেছে তার কোনো খোঁজ খবর নাই। এখন ক নামক ব্যক্তি কোথায় গেছে আমরা জানি না, কিন্তু খ বলতেছে না আমরা সে জীবিত আছে আমি জানি। তাহলে জানো যে তুমি জীবিত আছে, বোঝো এতই, তাহলে প্রমাণ করো আগে যে ক নামক ব্যক্তি নিখোঁজ এখনো জীবিত আছে। তাহলে যে ব্যক্তি 30 বছর জীবিত তাকে যখন মৃত দাবি করবে ওকে প্রমাণ করা লাগবে ওই জীবিত লোকটা মারা গেছে। আর যে ব্যক্তি 7 বছর নিখোঁজ আছে সেই ব্যক্তি যে মারা গেছে মানে জীবিত আছে, এই ব্যক্তি যে ব্যক্তি দাবি করবে যে সে তো জীবিত আছে, তাহলে তাকে আগে প্রমাণ করতে হবে, দেখাও সে কোথায় জীবিত আছে। কথাটা সুন্দর পড়বেন, সুন্দর ধারাবাহিকভাবে সুস্থ মুখস্থ করবেন, নিজের ভাষার মতো করে সহজ করে। এর হেডলাইন দিলে আপনি মুখস্থ করতে পারবেন, দুইটি পড়ার পরে আরা যাবেন। এখন 109 অংশীদার গণের মধ্যে জমিদার এবং প্রজার মধ্যে মালিক মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব। বললো কি সম্পর্ক কিভাবে প্রমাণ করবেন, মালিক ও প্রজার মধ্যে সম্পর্ক আছে তা কিভাবে প্রমাণ করা যায়, আইনের আলোতে ব্যাখ্যা করেন। কারণ আইনের আলোতে ব্যাখ্যা কি দুনিয়া ধরে লেখা লাগবে না, আইনের আলোতে ব্যাখ্যা করবেন, যে প্যাটার্ন শিখেছি ওই প্যাটার্নে লিখবেন, দেখবেন খুব সুন্দর হবে। তাহলে অংশীদার গণের মধ্যে যে আছে মানে সম্পর্ক আছে, এই যে আমার আপনি ক্লাস করি, আমার আপনার ভিতর চমৎকার একটা সম্পর্ক, ফোনাফোনি করি, প্রশ্ন দেওয়া নেওয়া করি। একজন বললো যে না ওদের এরকম ক্লাস করে না, আমরা যে ক্লাস করি না তুমি প্রমাণ করো ভাই আগে যে আমরা ক্লাস করি না, আমাদের সম্পর্ক নাই, তুমি প্রমাণ করো। যে দাবি করবে ওদের মধ্যে এরকম সম্পর্ক নাই তাকেই প্রমাণ করা লাগবে। এ কথা কি জোরে হচ্ছে তাহলে বলবেন, টেনশনে পৃথিবীর তাহলে ভালো লাগে না, যাক সমস্যা নেই। এ জয়নাল ভাই জয়, কথা কি খুব স্পিডি বলতেছি? আপনি তো ধরতে পারছেন, বাকিরা ধরতে না পারলে বসবেন। হজরত যে লেখা জমাতেছে আজকে কি বলবো দোস্ত, বসি প্রশংসা করে না পারলাম না। এই লেখা তুমি 3 মাস আগেও আমার কাছে দেছো, সত্যি কথা আমি পড়তে পারতাম না, খিলাতেই বলি তাও খালি উৎসাহ দিতাম। আর আজকের এই 1 সপ্তাহের লেখা খুব খুশি দোস্ত, লাগিয়ে থাকো, বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। খুব খুশি হয়েছি দোস্ত তোমার লেখার উপরে, সেই লাগতেছে। ভিউ থাকো, আমাদের ব্যাটসম্যান কিন্তু 3 জন, যে লিটন ব্যাটসম্যান, তুমি যদি সিনিয়র জুনিয়র না পাও লিটন আছে, তারেক রসুল আছে, আলোচনা করো, ঠিক আছে? 110 মালিকানা প্রমাণের দায়িত্ব। মালিকানা কিভাবে প্রমাণ করবেন, যে ব্যক্তি দাবি করবে যে ওই ফোনের মালিক আমি, মোবাইলের মালিক আমি, ঘড়ির মালিক আমি, বাড়ির মালিক আমি, আমি ওই বোতলের মালিক, আমি বইয়ের মালিক, আমি মোটরসাইকেলের মালিক, যে দাবি করবে ওকেই প্রমাণ করবে। আমার কাছে পানির বোতল আছে, এটা তো আছে, এটা কোনো দাবি করা আমার, আমি তো মালিক বোঝাই যাচ্ছে। কিন্তু হজরত দাবি করলে যে না এই পানির বোতল আমার, তাহলে প্রমাণ কিটা করবে, হজরত প্রমাণ করে। মালিকানা প্রমাণ, হজরত বলছে এই বোতলের মালিক আমি, প্রমাণ কিরা করবে, হজরত করবে। আর যে হজরতের কাছে যে বই খাতা আছে আমি দাবি করলাম ওইটা আমার, কারণ আমাকে প্রমাণ করা লাগবে ওই বই খাতাটা আমার, ঠিক আছে? লাগে থাকেন। তাহলে মালিকানা প্রমাণের দায়িত্ব কার, প্রশ্ন আসবে, মালিকানা প্রমাণের দায়িত্ব কার, মালিকানা যে দাবি করবে তার। তাহলে এই অপরাধ যে সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে, এটা কে প্রমাণ করবে, যে দাবি করবে যে আমি যে অপরাধ যে সাধারণ ব্যতিক্রমে পড়ছে আমি জানা ছিল না, মনে আমি বুঝি নাই, আমি মাতাল ছিলাম, তাকেই প্রমাণ করতে হবে। যে মামলা রায় কামনা করবে তাকেই প্রমাণ করা লাগবে। এখানে খুব সিম্পল, খুব স্বাভাবিক, এই আইনটা খুব ছোট আর সহজ আছে, যদি বুঝে ফেলাতে পারেন পানির মতো। এখন আসেন, যে লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় অবস্থান সেই সম্পর্কে লেনদেন সরল বিশ্বাসের প্রমাণ। এটা ডাক্তার রুগী, উকিল অ্যাডভোকেট, ছাত্র শিক্ষক, এইগুলা, ঠিক আছে? একজনের প্রতি অগাধ বিশ্বাস থাকে,
ওষুধ খাতি বলে খেয়া ফেলাছে, কিন্তু ওষুধ খাওয়া মারা গেলে ওই ডাক্তারের করবে যে এই কাজটা কেমনে, আপনি না বলছেন সেটা সরল বিশ্বাস, আপনার উপর এতটাই বিশ্বাস, ঠিক আছে, এটা তো দামি ধারা না। 112 কনক্লুসিভ বিবাহ স্থির থাকাকালীন সন্তান জন্মই চূড়ান্ত প্রমাণ। এই বিবাহ স্থির থাকাকালীন তাহলে আমরা এই বললাম এই প্রমাণের দায়ভার 1 থেকে শুরু করে 110 পর্যন্ত লিখবেন। প্রমাণের দায়ভার 1 থেকে শুরু করে 110 পর্যন্ত লিখবেন। 111 লেখার দরকার নেই, 112 বোঝার আছে। তাহলে বিবাহ বজায় থাকাকালীন সময় কত সময় পর্যন্ত সন্তান বৈধ হয়, ঠিক আছে। এইটা কি ধরেন, হ্যালো 110, হ্যাঁ। বিবাহ বজায় থাকাকালীন সন্তান বৈধ হলে কিভাবে প্রমাণ হবে? বিবাহ বজায় থাকে নাই, তারপরও সন্তান বৈধ কিভাবে প্রমাণ করবেন? আইনের আলোতে ব্যাখ্যা করেন। বিবাহ স্বামী স্ত্রী বিবাহ বিচ্ছেদ হয়েছে, সন্তান বৈধ, আইনের আলোতে ব্যাখ্যা করেন। কথাটা কঠিন না? বিবাহ বিচ্ছেদ হয়েছে, স্বামী সন্তান জন্ম লাভ করছে, সন্তান বৈধ, উক্ত পিতামাতার সন্তান, আইনের আলোতে ব্যাখ্যা করেন। এখন কি আপনি দুনিয়া আর ধরে 3 পাতা লেখা লাগবে ব্যাখ্যা করতে গেলে? ব্যাখ্যা হলো সামান্য জিনিস, লিখে দেবেন যে যদি স্বামী স্ত্রী বিবাহ বিচ্ছেদ হয় বা বিবাহ বজায় থাকে, এবং বিবাহ বিচ্ছেদের কথা যদি আসে, বিবাহ বিচ্ছেদ হওয়ার পরেও যদি তাদের 280 দিনের মধ্যে সন্তান হয় এবং বিবাহ বিচ্ছেদের পরে তাদের মিলনের রাস্তা যদি উন্মুক্ত থাকে, তাহলে ওই সন্তান তাদের স্বামী স্ত্রীর সন্তান বলেই বৈধ বলে গণ্য হবে। তাহলে কি বললাম? ভাষা দুটি, বিবাহ বিচ্ছেদের পরে 280 দিন এবং বিবাহ বিচ্ছেদের পরেও যদি তাদের মিলনের রাস্তা উন্মুক্ত থাকে, স্বামী স্ত্রীর মিলনের রাস্তা উন্মুক্ত থাকে, সেক্ষেত্রে তাদের সন্তান হলে পরে ওদের স্বামী স্ত্রীর সন্তান হয়েছে বলে কথাটা দেখবেন ওদের লেখা আছে। এমসিকিউ খালি 280 নেবেন না, ওই কথাটা লেখে মনে রাখবেন। এমসিকিউ আসে গেলে স্বামী স্ত্রীতে পরস্পর মিলনের পথ উন্মুক্ত থাকে, সেই ক্ষেত্রে সন্তান জন্ম লাভ করলেও সন্তান বৈধ হয়। কারণ অনেক ধর্মে অনেক বিধিবিধান থাকে, এটি আইন হলো ব্রিটিশ সাক্ষ্য আইন, আমাদের অনেক ইউরোপিয়ান ইউনিয়নের যা কাছে অত যাওয়ার দরকার নেই। তাহলে এই সন্তান যে বৈধ হলো, কখন খণ্ডন যাবে, কখন অখণ্ডন করা যাবে, হ্যাঁ, এটা তো চূড়ান্ত প্রমাণ। কিন্তু চূড়ান্ত প্রমাণ কখন খণ্ডাবেন, কখন অখণ্ডন করবেন, আইনের আলোতে ব্যাখ্যা করেন, তখন বোঝা দেবেন। যে যদি এই উদাহরণটা সেই সময় কিছু উদাহরণ টাইনে লিখবেন যে এই স্বামী স্ত্রী জমিনে বসবাস করে একই দেশে একই স্থানে, এবং সেই সন্তান যদি হয় তাদের যেদিনই হোক তাদের বৈধ সন্তান। বিচ্ছেদ হয়েছে 280 দিন, কিন্তু স্বামী যদি বিদেশ, কখন অবৈধ হবে? স্বামী বিদেশ 3 বছর আছে, 3 বছর 2 বছর পরে বাচ্চা হয়েছে, সেটা খণ্ডনযোগ্য, সেটা অস্বাভাবিক, সেটা হবে না। এখন আসেন 114 আদালত এটা কি বলছে? 114 প্রাকৃতিক ঘটনা, স্বাভাবিক গতি দ্বারা মানবিক আচরণ, সরকারি বেসরকারি কার্যাবলীর বিবরণ আদালত ঘটনার অনুমান বলে এগুলো অনুমান করতে পারে বা অনুমান হিসেবে ধরে নেয়। এখানে এক বলবেন চুরি করা, যার কাছে মাল পাওয়া গেছে, হয়তো সে ওই মাল সম্পর্কে সঠিক বিবরণ দেয় না, হয় সে চুরি করছে অথবা কারো চুরাই মাল সে গ্রহণ করছে, ঠিক আছে। এটা আদালত কি করে? অনুমান করে। এটা আমার আপনার কাজ না, এটা পিছা নিয়ে না, এটা শুনে পড়াটাই ঠিক হলে না, যাক বাদ। এখন আসেন 118 ধারা। 118 ধারায় দুই ধরনের, 118 থেকে 25 পর্যন্ত পর্ব, বুঝছেন? 118 থেকে 32 পর্যন্ত, 118 থেকে 32 পর্যন্ত আইনকে 2 ভাগে ভাগ করবেন। সাক্ষীর সুরক্ষা বা সাক্ষীর যোগ্যতা এবং সাক্ষীর সুরক্ষা। সাক্ষীর যোগ্যতা এবং সাক্ষীর সুরক্ষা। সাক্ষীর যোগ্যতা আছে 118, 119, 120, 121, এই 21 পর্যন্ত লিখবেন। এখানে আবার 2 পাঠ করে দেবেন, আপনি যেটা বুঝবেন বুঝে লিখবেন, দেখবেন আপনার সহজ হবে। তাহলে সাক্ষীর যোগ্যতা যদি বলে, সাক্ষীর কি কি যোগ্যতা? অনেক সময় বোবা, প্রতিবন্ধী, তারপর শিশু, এরা কি সাক্ষীর যোগ্য? আপনি পরিষ্কার মনে রাখবেন, 1 লাইন মনে রাখবেন, দ্বিতীয় শত লাইন না, মনে রাখবেন। আদালতের প্রশ্ন বুঝে, যিনি আদালতের প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে, তিনি যোগ্য সাক্ষী। হোক সে শিশু, হোক সে অতিবৃদ্ধ, হোক সে বয়স্ক বা তার শারীরিক অক্ষম, সমস্যা নাই, প্রশ্ন 1 লাইনে লিখবেন। এই কথার উপরে আর কোনো কথা নাই। আদালতের প্রশ্ন বুঝে যদি তিনি উত্তর দিতে পারেন, তাহলে তিনি আদালতের যোগ্য। আদালত যদি মনে করে তিনি আদালতের প্রশ্ন বুঝে উত্তর দিতে পারবেন, তাহলে আদালতে তিনি যোগ্য সাক্ষী। এখন শিশু হোক, বৃদ্ধ হোক, আর অসুস্থ হোক, আর কানালুলা হোক, এ নিয়ে আপনি ইন্টারফেয়ার করেন, ওটা আপনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য ওই জাতীয় প্রশ্ন করা হয়। আর গাইড পড়ে পড়ে অনেক পাগল হয়ে গেছেন, গাইড পড়বেন না, বই পড়বেন। আমি যে বলতেছি আমি ভালো লোক না, কারণ আমি তো দেখবেন বইয়ের সাথে মিল না থাকলে আমাকে জবাব দিতে আওতায় নিয়ে আসবেন, ঠিক আছে। ভুলভাল বলা, ভুলভাল পড়া থাকবে, মূল বইটি যা আছে তাই। তাহলে সাক্ষীর যোগ্যতা কি? কোন কোন সময় সাক্ষী যোগ্য সাক্ষী হবেন, কে কে সাক্ষী দিতে পারে? তাহলে সাক্ষীর যোগ্যতা কি? কে কে সাক্ষী দিতে পারে?
কে কে সাক্ষীর অযোগ্য ওই 118তে লিখবেন, যোগ্য অযোগ্য 118তে লিখবেন। তাহলে অযোগ্য কখন? অযোগ্য তো যে ব্যক্তি প্রশ্ন আদালতের প্রশ্ন বুঝে আদালতের উত্তর দিতে পারে না, আদালতের সেই সাক্ষ্য গ্রহণ করে না বা সেই আদালতের সাক্ষ্য দেওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন। একটা কথাই ঘুরিয়ে ফিরিয়ে মারবেন। তাহলে হাজারটা প্রশ্ন বলার সময় মানে এই বিভ্রান্ত আর কোনো কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। লাগিয়ে আছেন, লাগিয়ে থাকবেন। খাতা যেভাবে আজ কয়েকজন জমা দিয়েছেন তাতে মনে হইলে আমি বিজয়, মনে হয় 7 জনের নামই লেখা লাগবে। মনে মনে অনেকের বলছি, আপনাদেরও বলছি, এ আমার লেখাই লাগবেন 7 জনের নাম, ঠিক আছে? যাক, আপনারা যে বুঝতে পারছেন। আমি যদি প্রশ্ন না লেখি আজকে না পাঠাই, 9:30 10টার ভিতরে অবশ্যই বলবেন স্যার গ্রুপে আনো প্রশ্ন দেননি। আমি কিন্তু মোবাইল গাড়ির ডিউটি ভুলে গেলে আমি আর মনে থাকবে না, ঠিক আছে? কারণ ওখানে প্রেশার থাকে, একটু স্মরণ করা দেবেন যে প্রশ্ন এখনো আর গ্রুপে আসে নাই। এরপর আসেন বুবা সাক্ষী। বুবা সাক্ষী কাকে বলে? তিনি মৌখিক বা ইশারা দিবেন। তাহলে বুবা কি যোগ্য সাক্ষী না? বুবাও যোগ্য সাক্ষী। এবং সমাজে যে নারী কথা বলে না, সমাজের রীতি বাহিরে যা কথা বলে না, উনি সুস্থ মানুষ, তিনি ওই 119 সাক্ষ্য দেবেন। কারণ তিনি ইশারা ভঙ্গি বা লিখে দেবেন, উনি প্রশ্নের উত্তর দেবেন। কারণ উনি ওনার কথা এই সমাজের লোক যাতে না শোনে, উনি সমাজের রীতিনীতি, ধর্মীয় রীতিনীতি মানি চলে, অতএব ওনাকে জোর করে আপনি কথা বলাতে পারবেন না, ঠিক আছে? সেক্ষেত্রে উনি এখানে যোগ্য সাক্ষী হবেন। এই বুবালকের সাক্ষী, বুবালক যখন লেখে সাক্ষ্য দেবে, সেই সাক্ষ্য কি দালিলিক সাক্ষ্য না? সেটা কিন্তু মৌখিক সাক্ষ্য। বুবা যে ইশারায় ভঙ্গিতে দেবে ওরাল এভিডেন্স, এবং তিনি যে লিখে দেবেন ওটা ওরাল এভিডেন্স, মানে মৌখিক সাক্ষ্য, ওটা দালিলিক সাক্ষ্য না। দালিলিক সাক্ষ্যটা কি? দলিলের বিষয়ে যখন বিচার কার্যক্রম চলে এবং কোন দলিলের বিষয়ে যখন প্রশ্ন উপস্থাপনা, সেটা দালিলিক সাক্ষ্য। আগামী শুক্রবার রাত 9টায় এমসিকিউ পরীক্ষা হবে। 50 নম্বরে সবাই অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। গতবার যেমন করছিলেন, এবার হলো সদস্য সংখ্যা 13 জন, আমার দোস্তর দিয়ে 13 জনের মধ্যে করে 13 জন এমসিকিউ করবেন। এখন আসেন বুবা সাক্ষী। তাহলে গেল বুবা সাক্ষী কখন? তাহলে বুবা সাক্ষী লিখিত কখন কি হবে? বুবা সাক্ষী ইশারায় দিলে কি হবে? সব হলো মৌখিক সাক্ষ্য। সব হলো কি সাক্ষ্য? মৌখিক সাক্ষ্য। বুবা লোক কি সাক্ষ্য দিতে পারে? পারে। তারপর সমাজের রীতিনীতি মানে যে লোক কথা বলে সে লোককে আদালতে সাক্ষ্য দিতে পারে? পারে। 119 মারবেন। তাহলে কিভাবে সে দেবেন? তিনি ইশারায় ভঙ্গি দেবেন অথবা লিখে দেবেন, এবং তার কাছে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্ন তিনি উত্তর দেবেন। কিভাবে দেবেন? তিনি ইশারায় দেবেন বা লিখে দেবেন। আজকে এগুলো নেই। এখন আসেন দেওয়ানি মামলার পক্ষগণ। 120 দেওয়ানি মামলার পক্ষগণ স্ত্রী বা স্বামী, এবং ফৌজদারি মামলার স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে যোগ্য সাক্ষী। তাহলে কি দেওয়ানি মামলা মানে জায়গা জমির মামলা, স্বামী স্ত্রী পক্ষে দেশে যোগ্য সাক্ষী, এবং তারা বিরুদ্ধে। ফৌজদারি মামলা জানেন স্বামী স্ত্রীর কেসাল হয়, গ্যাঞ্জাম হয়, হাজার হাজার হয়, লক্ষ লক্ষ হয়। একজনের নিয়ে কেউ চিন্তা করবে না। আইন পাশ হয়েছে 1961 সালের বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন, ঠিক আছে? ওই আইনে লেখা আছে। আর তার আগে থেকেও হাবিল কাবিল থেকে আমাদের ইসলাম ধর্মে মারামারিও আছে, মারা যাচ্ছে, মারা যায়। এখন 2-একটা মারার গেলে বলে আপনি ইমোশনাল হয়ে যায় না? প্রতিদিন মারা যায় 2-5 জন 10 জন, তখন 11 জন না 12 জনে মারা গেছিল একজন। সেই শতকরা আমাদের দেশে 100 জন মারা গেল ঠকাঠকায়। আর রেকর্ডিং হয়ে গেলে কি দেখি বলি বললাম, আস্তাগফিরুল্লাহ। যাক, এখন হলো 121 120 স্বামী স্ত্রী কখন যোগ্য সাক্ষী? প্রশ্ন, স্বামী স্ত্রী কখন যোগ্য সাক্ষী? কখন স্বামী স্ত্রীর বিরুদ্ধে যোগ্য সাক্ষী? প্রশ্ন, কখন স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী? কখন স্বামী বা স্ত্রী তার বিরুদ্ধে যোগ্য সাক্ষী? তখন ওইভাবে লিখবেন দেওয়ানি মামলায় পক্ষে যোগ্য সাক্ষী, এবং বিরুদ্ধে হলো কি সাক্ষী? বিরুদ্ধে হলে তার যোগ্য সাক্ষী। ফৌজদারি মামলায় বিরুদ্ধে তারা যোগ্য সাক্ষী। চলে গেলে 121 জজ ম্যাজিস্ট্রেট কখন সাক্ষ্য দেওয়ার যোগ্য? জজ ম্যাজিস্ট্রেট যখন বিচার কার্যক্রম চলতেছে, তখন ওই বিচারের বিষয়ে যে অসৎভাবে তারা সাক্ষ্য টাক্ষ্য নেছে, এই বিষয়ে কোনো যদি কেউ অভিযোগ করে, উচ্চ আদালতের রায় ছাড়া তারা এই বিষয়ে সাক্ষ্য দেবে না। জজ ম্যাজিস্ট্রেট এই বিষয়ে সাক্ষ্য দেবে না। কি বিষয়ে? যে আমার যে জবানবন্দি নেছে, অসৎ আচরণ করে নেছে, খারাপ ব্যবহার করে নেছে, বা আমার সাথে এই ডুপ্লিকেট কিছু করছে, এই বিষয়ে এই জজ ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত নয়। উচ্চ আদালতের নির্দেশ ছাড়া তারা সাক্ষ্য দেবে না। এই জজ ম্যাজিস্ট্রেট কখন সাক্ষী দেবে? মামলা পরিচালনা হচ্ছিল, জজ ম্যাজিস্ট্রেট কখন যোগ্য সাক্ষ্য, কখন অযোগ্য সাক্ষ্য আইনি আদালতে ব্যাখ্যা করেন। একই ধারা। জজ ম্যাজিস্ট্রেট কখন যোগ্য সাক্ষ্য, কখন অযোগ্য সাক্ষ্য আইনি আদালতে ব্যাখ্যা করেন, ওই ধারা 121। যোগ্য সাক্ষী লিখবেন ওইভাবে, আর কখন অযোগ্য সাক্ষী ওইভাবে লিখবেন। কখন তারা সাক্ষ্য দিতে পারবে না, কার নির্দেশে সাক্ষ্য দেবে? উচ্চ আদালতের নির্দেশে সাক্ষ্য দেবে, ঠিক আছে? তাহলে সাক্ষ্য কখন দেবে? যখন এজলাসের ভিতরে মারামারি গ্যাঞ্জাম হয়েছে, বা পুলিশ অফিসারের উপর আক্রমণ করছে, ওইখানে একটা অপরাধ ঘটে গেছে, ফ্যাক্ট অ্যান্ড ইস্যু আছে, ওইটি নিয়ে মামলা হয়েছে, ওই মামলা তারা দেখছে, তো পঞ্চেন্দ্র দ্বারাই ওই জজ ম্যাজিস্ট্রেট দেখে পাচ্ছে ওখানে কি ঘটছিল। তখন অন্য এই মামলা তার ওই আদালতে চলবে না, অন্য আদালতে চলবে, বা এই আদালতে চলতে পারে, তখন তারা সাক্ষ্য দিতে পারবে।
যোগ্য সাক্ষী এবং অযোগ্য সাক্ষী। বিবাহ বাধাকালীন বাদ। 123 রাষ্ট্রীয় বিষয় সম্পর্কিত সাক্ষ্য। রাষ্ট্রের বিষয় সম্পর্কিত সাক্ষ্য কি? রাষ্ট্রের যে গোপন নথি আছে, দলিলপত্র আছে, এই সরকারি অফিসে অনেক গোপন নথি বা দলিল থাকে যা আগেই সরকার প্রকাশ করে না, জনস্বার্থের এই হবে মানে প্রকাশ করে না। ওই নথির উপরে বা ওই কাগজ কলমের উপরে কোনো ব্যক্তি যদি নিম্নমানের কারো সাক্ষ্য দেওয়ার বলে, তিনি সাক্ষ্য দেওয়ার যাবেন না, তিনি অযোগ্য সাক্ষ্য। তাহলে এখন রাষ্ট্রের বিষয় সম্পর্কে কখন যোগ্য সাক্ষী হবেন, কখন অযোগ্য সাক্ষী হবেন? প্রশ্ন দুটোই। কখন যোগ্য হবেন? যদি ওই রাষ্ট্রের অপরিকৃত দলিল সম্পর্কে ওই অফিস প্রধান অনুমতি দেন, তখন যোগ্য সাক্ষী হবেন। আর যদি অফিস প্রধান অনুমতি না দেয়, তখন অযোগ্য সাক্ষী হবেন। আইনের আলোতে ব্যাখ্যা করেন, বুঝিয়ে বলেন। প্রশ্ন হলো রাষ্ট্রের বিষয় সম্পর্কে কখন সাক্ষ্য দেওয়া যাবে, আইনের আলোতে ব্যাখ্যা করেন। রাষ্ট্রের বিষয় সম্পর্কিত কখন সাক্ষ্য দেওয়া যাবে না, আইনের আলোতে ব্যাখ্যা করেন বা বুঝিয়ে বলেন। ওই ব্যাখ্যা করেন আর বুঝিয়ে বলেন, এ নিয়ে কেউ টেনশন করবেন না, ঘুরে ফিরে এক কথাই। আর যেভাবে প্যাটার্ন শিখিয়ে দিছি ওই প্যাটার্নে লিখবেন, বিজয় সুনিশ্চিত। যদি না হয় বুঝে নেবেন যে আপনার কথাই তো লেখলাম, বলে না কেন, না আর কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে, আজ জয়ের কাছে খাতা দিছি, ওই খাতা নিয়ে আলোচনা আছে। জয় আপনি আমার ফোন করবেন রাত্রে 10টা হোক 11টা হোক। এখন আসেন 124 সরকারি বার্তার আদান প্রদান কখন প্রকাশ করা যাবে, কখন প্রকাশ করা যাবে না। সরকারি তথ্যের আদান প্রদান যদি জনস্বার্থের বিরোধী হয়, জনস্বার্থ ব্যাঘাত ঘটে, সেক্ষেত্রে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, এই ক্ষেত্রে প্রকাশ করা যাবে না। সরকারি বার্তার আদান প্রদান যদি জনস্বার্থের ব্যাঘাত ঘটে যায়, তাহলে সব প্রকাশ করা যাবে না, সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। প্রকাশ মানে সাক্ষ্য দেওয়া যাবে না, সেই বিষয়ে আদালতে সাক্ষ্য দেওয়া যাবে না। এখন আসেন 125 ধারার মাধ্যমে শেষ করব, নাকি আগে যাবো? আগে যাই। 125 আর অল্প করে ধারা আছে। 125-এ কি বলছে? 125 ধারায় বলছে লোকে অপরাধ সংগঠনের সম্পর্কে সংবাদ। এই যে আমরা বিভিন্ন পুলিশ অফিসার আসে, তারপরে কোস্টগার্ড হোক আর ওই যে বিডিআর হোক, দেখুন ওদের কিন্তু অপরাধ সম্পর্কে সংবাদ পায়। যদি এখানে আইনি লেখা নাই, ওদের নাম একটু বাড়া বলতেছি বোঝানোর জন্য। তারপরে যে ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, রাজস্ব বিভাগের অফিসার, রাজস্ব বিভাগ অফিসার হচ্ছে সীমান্ত এলাকায় ওরা কাজ করে, আর ভিতর দিয়েও করে, এবং বিডিআররা কাজ করে সীমান্ত। তারপরে যে ওই নেভিরা কাজ করে, ধরেন ওই যে ওই কোস্টগার্ড কাজ করে হলো ইসের ভিতরে যে, হ্যাঁ হ্যাঁ সেটা পাগলের, সেটাই তা না, সেটা তো মাদক দ্রব্য, মানে ওটা মাদক দ্রব্য, ওটা না। মানে বোঝাতে যাচ্ছে কি, ওই এরা কোথা থেকে সংবাদ পায়, এই সংবাদগুলো পাওয়ার পরে এই সংবাদকে দিল এই যে প্রকাশ করার জন্য। আদালত জিজ্ঞাসা করলো যে আপনি যে ভালো কথা বলছেন, মাদক দ্রব্য আছে, তারপর বন বিভাগ আছে, কোস্টগার্ড আছে, বিডিআর আছে, তারপরে র্যাব আছে, এদের নাম কিন্তু এখানে নাই। দুদক আছে, এদের যে মামলা মোকদ্দমা, এরাকে থানার মাধ্যমে মামলা মোকদ্দমা করে আদালতে যায়। এখন এদের যদি প্রশ্ন করা হয় যে আপনারা কোথায় সংবাদটা পাইছিলেন, কোথায় কিভাবে পাইছিলেন, এই প্রশ্নের উত্তর দিতে কিন্তু তারা বাধ্য না, এই প্রশ্নের উত্তর দিতে তারা বাধ্য না। আর এই যদি প্রশ্ন করাও যাবে না, এটা আইনি নিষেধ আছে, অ্যাডভোকেট করবেও না। তাহলে এখন বলছে ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার বা রাজস্ব বিভাগ কোথা থেকে সংবাদ পেল, সেই বিষয়ে কার কাছে বলে, সেই বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়া যাবে না, এই বিষয়ে প্রকাশ করতে বাধ্য না আদালতে। তাহলে ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার কোন বিষয়ে প্রকাশ করবে না, কোন বিষয়ে সাক্ষ্য দেবে না, তিনি যে গোপন সংবাদ পাইছেন সেই বিষয়ে কিন্তু সাক্ষ্য দিতে বাধ্য না, এবং তিনি এই বিষয়ে কোনো সাক্ষ্য দেবেন না, আইনি নিষেধ আছে। ঠিক আছে, আর গাইডে কি লেখা? সোর্স নিয়ম, ওইটা বললে কিন্তু না এই যুগে র্যাঙ্ক হবে, পাস করতে পারবেন না, পাস করার সুযোগ নেই। এখন আসলে 126 পেশা সম্পর্কিত বার্তা। পেশা সম্পর্কিত বার্তা কাকে বলে, পেশা সম্পর্কিত ভাষায় কখন প্রকাশ করা যাবে, এটি কিন্তু মহা গুরুত্বপূর্ণ ধারা। 126 পেশা সম্পর্কিত বার্তা, মানে পেশা সম্পর্কিত বার্তা কখন প্রকাশ করা যাবে, কখন প্রকাশ করা যাবে না, আইনের আলোতে ব্যাখ্যা করেন। কখন প্রকাশ করা যাবে, কখন প্রকাশ করা না। ব্যারিস্টার, উকিল বা অ্যাটর্নি বা অ্যাডভোকেট কখন মক্কেলের কথা প্রকাশ করতে পারবেন, কখন পারবে না, আইনের আলোতে ব্যাখ্যা করেন। আইনের আলোতে ব্যাখ্যা, প্রশ্ন সে উত্তর বলতে চান। ওদিন ধরেন ধারাবাহিক বলে আমুক ক্লাসে নতুন বলে ওই বেশি চাপ নিলে দেখা গেলে আড়া যেতে পারে। এটা একবার পরে রিভিশন করে চলে গেছে আপনাদের সাথে, এখন আড়াবেন না সহজে। আর আপনি যদি পারবেন, আপনারও আড়াবেন না। কে বলছে পড়লি মনে থাকে না, 100 বার মনে থাকে। খালি এই সাথে আগে থাকবেন, শয়তান বজ্রদের সাথে লাগবেন না। কষ্ট করতেছেন আপনি, অফিসার হবেন আপনি, সম্মান বাড়বে আপনার। যে দৌড়াচ্ছে না তার সাথে দৌড়াবেন না, দৌড়াচ্ছেন তো তার সাথে হাঁটছেন তো এক কদমই লস আপনার জীবনে। এখন পেশা সম্পর্কিত বার্তা, তাহলে অ্যাটর্নি, উকিল বা অ্যাডভোকেটের কাছে যে আসামি তার ঘটনার সম্পর্কে বিবরণ দেয়, এবং এই কথা আদালতে উনি সাক্ষ্য হিসাবে দিতে পারবে না এবং প্রকাশও করতে পারবে না। তাহলে এই উকিল
মানে যে আসামি বা সাক্ষী, যারা সাক্ষী দেয়, যারা অ্যাডভোকেট ধরে, উকিল ধরে, বাদী বা মক্কেল, এই অ্যাডভোকেট, ব্যারিস্টার বা অ্যাটর্নির কাছে যে বিষয় সম্পর্কে বলেছে, এই বিষয়ে আদালতেরা সাক্ষী দিতে পারবে না। কারা সাক্ষী দিতে পারবে না? ওই 3 শ্রেণীর লোক সাক্ষ্য দিতে পারবে না এবং প্রকাশও করতে পারবে না। প্রকাশ করা তো মানে সাক্ষ্য দেওয়া, এইভাবে লাগবে না। প্রথমে লাগলাম, পারলো না, এবং কখন পারবে? পারবে হচ্ছে যদি এই, যদি মনে করেন 126-এর 2 লিখবেন, যদি বেআইনি কাজের উদ্দেশ্য কল্পে এই ওর সাথে পরামর্শ করে করতে যায় যে আমি এই বেআইনি কাজটা করব। জয়নুল ভাই সাইলেন্ট করেন। এই অ্যাডভোকেট, অ্যাটর্নি বা উকিলের সাথে যখন পরামর্শ করে ওই বাদী বেবাদী বা সাক্ষী বলবে আমি এই অপরাধ করতে যাচ্ছি, হ্যাঁ, বেআইনি উদ্দেশ্য কল্প করতে যাচ্ছি, তখন এটা প্রকাশ করে দেবে যে আমার কাছে বলে যাচ্ছে। তখন এটা প্রকাশ করলে অ্যাডভোকেটের কোনো অপরাধ হবে না, ব্যারিস্টার বা অ্যাটর্নির কোনো অপরাধ হবে না। আরেকটা কি, ওই ব্যারিস্টারের বা উকিলের কাছে আছে যে আমি এটা জায়গা জমি দখল নেবো, আপনি জাল জাতি করে আমার স্ট্যাম্প করে দেন, এই যে তখন আবার প্রকাশ করতে পারবে। দুইটা প্রকাশ করতে পারে, সাধারণ ব্যতিক্রম। তাহলে 126 হওয়া গুরুত্বপূর্ণ। পেশা সম্পর্কিত বার্তা কখন প্রকাশ করা যায়, কখন করা যায় না। আর 187 কি বলছে? ওরাও পেশা সম্পর্কিত, ধরেন ও দোভাষী। আমি আপনাদের বুঝাইছি 127, এখন গেলাম 127 জায়গায় বলছে দোভাষী, অফিসের কিরানি, অফিসের হচ্ছে যে ঝাড়ুদার, অফিসের অন্য কাজ করে, টাইপ রাইটার, তারা ওই ঘটনা সম্পূর্ণ জানিয়ে ফেলায়, বা ওদের কাছে আমি প্রকাশ না করলেও লিখতে পারি। ও যখন লিখে ফেলছে, দোভাষীকে যখন বলে ফেলেছি এই দোভাষী, তারপরে কিরানি আর কর্মচারী এই বিষয়ে কোনো সাক্ষ্য দিতে পারবে না, এই বিষয়ে কোনো প্রকাশ করতে পারবে না। আর ধরেন আগে আপনাদের ধারণা, যদি ওগুলো বলে দিলে আপনি জানেন মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যায়, কিন্তু ওর মৌখিক সাক্ষ্য কি সরাসরি দেখছে জিনিসটা, কোনো শোনা সাক্ষী, ওর এই সাক্ষ্য বিন্দু পরিমাণ আদালতে দাম নেই, পুলিশের কাছে কোথাও ওর দাম নেই। কারণ হচ্ছে ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য পঞ্চেন্দ্র দ্বারা হয়। তাহলে যে এই দোভাষী, কিরানি বা কর্মচারী ওই ঘটনা কিন্তু দেখে নাই, ওই বাদী মক্কেল বা ওই সাক্ষীর কাছে শুনেছে, সেই বিষয়ে কথা বলতেছে। অর্থাৎ ওর সাক্ষীর চার্জের দাম আদালতে নাই। এই শোন সাক্ষী 132-এর কথা আছে, তাও সে মরে যাবে, মরার বিষয়ে আপনি প্রমাণ করবেন, এরপরে ওই বিষয় সম্পর্কে সাক্ষ্য দেবেন। আপনারা কেউ কষ্ট নেবেন না। আমাদের ক্লাস কখনো বিকাল 3টায়, কখনো 4টায়, কখনো হচ্ছে রাতের 9টায়, এইভাবে নেব। প্রতিদিনের ক্লাস ইউটিউবে পাওয়া যাবেন, প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে এবং একদিন পর ওগুলো ডিলিট করা হবে। কারণ প্রতিদিনের কি কাজ আপনার সামনে যাচ্ছে যাতে আপনি বুঝতে পারেন। 3-4 ঘন্টা 5 ঘন্টা আগে জানানো হবে আপনি ক্লাস কয়টায়। কারণ আপনারা এখন আমার পয়সা দিয়ে ফেলাইছেন, আপনাদের কাছে আমি বাধ্য হয়ে গেছি, ঠিক আছে? আগে অতটা ছিলাম না, যখন এই মাসে পয়সা নিয়ে ফেলাইছি তখন আমারও জবাব দিতে আপনি নেবেন, ঠিক আছে? এখন আসেন 128, 29 দরকার নাই তেমন। এখন 132 হলো যে প্রশ্নের উত্তর সাক্ষীকে অপরাধের সহিত জড়িত করবে, সেই প্রশ্নের উত্তরে সাক্ষী দান হইতে সাক্ষীকে অব্যাহতি দেওয়া যাবে না। এখন সাক্ষীকে কখন প্রশ্ন দান হইতে অব্যাহতি দেওয়া যাবে না, কখন সাক্ষীকে অপরাধের কথা বললেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা যাবে না। প্রশ্নগুলো খেয়াল করেন 132 দ্বারা। কখন সাক্ষীকে তার অপরাধের সাথে জড়িত যাবে, এই প্রশ্নে তাকে অব্যাহতি দেওয়া যাবে না। কখন সাক্ষীকে প্রশ্নের উত্তর দান হতে রেহাই দেওয়া যাবে না। কখন সাক্ষী অপরাধের সাথে জড়িত হয়েছে কিন্তু তার বিরুদ্ধে অপরাধ দাখিল করা বা মামলা রুজু করা যায় না, আইনি আদালতে ব্যাখ্যা করেন। এবং কোন ক্ষেত্রে তার নামে মামলা রুজু করা যায় ব্যাখ্যা করেন। 1টা থেকে 3টে কথা 3টে খণ্ডে লিখবেন। আমি যে প্যাটার্ন আপনার শিখে দিয়েছি, যদি বলা যায় কখন সাক্ষীকে প্রশ্ন করা হলে তিনি প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবেন এবং প্রশ্ন এড়া যাবে না, তখন একটা কলম লিখবেন যে এড়ায় যাবে না। কখন এড়িয়ে যাবেন, ঠিক আছে, সেটা লিখবেন। মানে কখন মামলা হবে না, আবার কখন মামলা হবে বা অভিযোগ হবে। মামলা বলতে কিন্তু আমরা অভিযোগ বুঝি, অভিযোগ মানে কিন্তু মামলা, ওই এজাহার বা অভিযোগ করি, মামলা বা এজাহার করলে মামলা হয়ে যায়। তাহলে এখন প্রথম পাঠ 132-এর প্রথম পাঠ হচ্ছে আসামিকে প্রশ্ন করছে, আসামি ডয়ের ভয়ে আছে, এই প্রশ্নের উত্তর দিলে আমি অপরাধের সাথে জড়িত হব। কিন্তু আদালত বলছে না, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। সেই প্রশ্নের উত্তর দিতে যাওয়া যিনি ফৌজদারি বা দণ্ডবিধিতে কোনো অপরাধ অভিযুক্ত হন, সেই প্রশ্নের কারণে, উত্তরের কারণে তাকে অপরাধের সাথে জড়িত বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হবে না। কারণ তিনি প্রশ্নের উত্তর দিতে সেই উত্তরের মধ্যে তিনি অপরাধ করছেন বলে গণ্য হচ্ছে, কিন্তু সেই অপরাধের কারণে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে না। 1 নম্বর হেডলাইন করলেন। আর কখন অভিযোগ করা, এই
তিনি সেই প্রশ্নের উত্তর দেবেন, তিনি সেই প্রশ্নের উত্তর দেবেন। আর কখন তার নামে অভিযোগ দায়ের করা যাবে? তার নামে অভিযোগ দায়ের করা যাবে তিনি যদি এই প্রশ্নের উত্তর মিথ্যা দিয়ে থাকেন, এই মিথ্যা উত্তরের কারণে যদি ওই আসামির শাস্তি হয় বা খালাস পাওয়া যায়, এর দায়ভার মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে ওই আসামি বা সাক্ষীর ওই করা লাগবে, অভিযোগ হবে এবং তিনি অপরাধের দণ্ডে দণ্ডিত হবেন। প্রথম খণ্ডে তাহলে তিনি যে প্রশ্ন করালে অবশ্যই তিনি প্রশ্নের উত্তর দেবেন, অপরাধে জড়ান আর না জড়ান। 2 নম্বর, তিনি অপরাধের সাথে যদিও তিনি প্রশ্ন করছেন, সেই প্রশ্ন তিনি অপরাধের সাথে জড়া যান, এই অপরাধের কারণে তার মামলা দায়ের করা যাবে না। 3 নম্বর, তিনি যে প্রশ্ন উত্তর করছিলেন, মিথ্যা উত্তরের কারণে আসামি খালাস পাইছে বা তার জেল জরিমানা হয়েছে, এই মিথ্যা অভিযোগ উত্তর করার কারণে তার কি হবে? তার নামে মামলা দায়ের হবে। ঠিক আছে, একই ধারায় 3টে প্যাট পালেন, 3টে লাইন লেখা যাবে, 3টে কলাম করলেন, উপরে শিরোনাম নিচে নোট দিলেন। আরে ভাই 5-এর ভিতর 4 আপনার দেবেন, আমাদের সাথে কি জায়গা জমিনের সম্পর্ক নেই, জ্ঞানজাম নাকি? হয়তো বলছে ধারা সঠিক থাকলে আমার জয় সাহেব যদি ধারা সঠিক লিয়ে আসতে পারে তাহলে 1-150-এর ভিতর থাকতে পারে বলে আমার বিশ্বাস, ধারা সঠিক দিতে পারে, কারণ তার লেখার প্যাটার্ন বেসন সুন্দর আছে। আমার হজরতের সুন্দর, জয়নুল বাড়ির সুন্দর লেখা। মালিক ভাই সময় মাত্র যোগদান, আশা করি তিনি আমাদের এই মূল কথার সাথে ফেরত আসবেন। এখানে রাশেদুল নাই। যাক, এখন আসেন 133 দিয়ে শেষ করবো। 133 দুষ্কর্মের সহযোগী রাজসাক্ষী আসবেন, রাজসাক্ষীর 2য় লাইনটা মুখস্থ করবেন। দুষ্কর্মের সহযোগীর অসমিত সাক্ষ্যের উপর ভিত্তি করে, দুষ্কর্মের অসহযোগিতা সমস্ত সাক্ষ্যের উপর ভিত্তি করে আসামিকে সাজা দেওয়া হলেই কেবলমাত্র এই কারণেই ওই সাজা বেআইনি হবে না, আইনি হবে। তাহলে দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষীর ফলে সাজা দিলে সেটা কি হবে? আইনি আদালতে ব্যাখ্যা করেন। কথা একটুক, সাক্ষ্য নিয়ে বেশি লাগে না, আইনি আদালতে ব্যাখ্যা লেখেন, বুঝিয়ে বলেন। আমাদের প্রশ্ন কিন্তু লাস্টে এই কথাটা থাকে, এ নিয়ে বিচলিত হবেন না, যেটুক কথা ওটুকুই লাগবেন। দেখুন আমার আপনার কথা শেষ হয়েছে। আসসালামু আলাইকুম।